সবাইকে জানাই বৈশাখী শুভেচ্ছা। সমস্ত পৃথিবী আজ বিধ্বস্ত, আতঙ্কিত, ভয়ার্ত। বিশ্বের সকল মানুষ আজ গৃহবন্দী, কিন্তু প্রকৃতির নিয়মে বৈশাখ মাস এসে হাজির। আর বৈশাখ মানেই রবি মাস, রবি স্মরণের মাস। তাই শত দুঃখের মধ্যেও আনন্দকে খুঁজে নিতে প্রাণের ঠাকুরের জন্মদিনে সুরশ্রুতি পরিবারের পক্ষ থেকে আয়োজিত হয়েছে এক অভিনব রবীন্দ্র জয়ন্তী। ওরে আজ তোরা যাসনি ঘরের বাইরে। কবি লিখেছেন, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। সত্যি আজ এত দিন পরে আমরা সবাই জেগে উঠেছি, মেতে উঠেছি আনন্দে। আর এই আনন্দে মাতোয়ারা হয়ে কাকলি গেয়ে ওঠে নব আনন্দে জাগো। নব আনন্দে জাগো, আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি জল নির্মল জীবনে নব আনন্দে জাগো। আজি উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি। উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি। অমৃত পুষ্প গন্ধ বাহে আজি শান্তি পবনে নব আনন্দে জাগো। আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি জল নির্মল জীবনে নব আনন্দে জাগো। রবীন্দ্রনাথ আমাদের সকলের, বাঙালির কাছে তিনি পূজ্য। আর তার পুজোয় অদিতি তার হৃদমন্দিরকে সাজিয়েছে ফুলে ফুলে, পুজো করেছে তার প্রাণের ঠাকুরকে ঠাকুর রূপে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমাদের প্রাণের ঠাকুরের জন্মদিন। সেই সঙ্গে আমাদের শিক্ষক শ্রী বৈজয়ন্ত রাহারও আজই জন্মদিন। তাই তারই একটি কবিতা ঠাকুর প্রকাশিত হয়েছিল ছায়াপথ পত্রিকাতে। সেই কবিতাটির মাধ্যমে আমি দুজনকেই আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। ঠাকুর বৈজয়ন্ত রাহা। কেন স্নেহ শেষ, কেন ঢেউয়ে ঢেউয়ে লেখা বদনাম, কেন উদয়স্ত চোখে চোখে রাখা, কেন হিংসা মগ্ন গ্রাম, কেন নদী পুড়ে যায়, কেন জীবনের আধখানা দাম তোমার আঁচলে বাঁধি, তবু চিঠিহীন পড়ে থাকে খাম। ধাক্কা মেরে খাদে ফেলে দিলে তুমি, না অন্য কেউ হবে। পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে বিশ্বাস নীরবে। দূরে বহু দূরে উড়ে যাচ্ছে শকুন ও চিল নীল উৎসবে। পুজোয় বসেছে ঠাকুর, প্রেম বীজ পুঁতে রেখেছে টবে।
পথে পথে খসে পড়ছে মেঘ, উল্কার জন্ম পালক। আঘাতের চেয়ে অধিক সে, দৃষ্টির ঊর্ধ্বে বালক। ছিঁড়ে খুঁড়ে ফেলে রাখছে অননুধাবনের সব কালো রাত। বলো তাকে কি নামে ডাকি? প্রেমিক রবীন্দ্রনাথ। হ্যাঁ, রবীন্দ্রনাথকে আমরা ঠাকুর বলে মানি বলেই তাকে আমরা গুরুর আসনে বসাতে চাই, দীক্ষিত হতে চাই তারই সুরের মন্ত্রে। পরবর্তী নিবেদনে আমাদেরই পরিবারের সদস্যা মৌহা। নমস্কার, আমি মহুয়া পৈত, সুরশ্রুতির একজন ছাত্রী। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। এরকম দিনে আমরা কবিগুরুর গান, কবিতা, শ্রুতি সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে যাই তাকে শ্রদ্ধার্ঘ্য জানাবো বলে। কিন্তু আজকের এই পরিস্থিতিতে আমাদের কারোরই বাইরে গিয়ে কোনো অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। তাই ঘরে বসেই আমি কবিকে আমার অন্তরে শ্রদ্ধা জানাই।
প্রাণে পরীক্ষা সুরে গুরু দাও 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 গো সুরে দীক্ষা মোরা সুরের কাঙাল মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা সুরের গুরু কবির ভাষায় যার শিকল আছে সে বাঁধে তা দিয়ে, আর যার কিছুই নেই সে বাঁধে মায়া দিয়ে। আর এই মায়ার বাঁধনে বেঁধে তার জন্মদিনের উপহার দিতে প্রস্তুত আমাদেরই পরিবারের একজন পারমিতা। সেদিন আমার জন্মদিন, প্রভাতের প্রণাম লইয়া উদয় দিগন্ত পানে মেলিলাম আখি, দেখিলাম সদ্য স্নাত উষা আঁকি দিল আলোক চন্দন লেখা হিমাদ্রির হিম শুভ্র পেলব ললাটে। যে মহাদূরত্ব আছে নিখিল বিশ্বের মর্মস্থানে, তারই আজ দেখিল প্রতিমা গিরীন্দ্রের সিংহাসন করে। পরম গাম্ভীর্যে যুগে যুগে ছায়া ঘন অজানারে করেছে পালন পথহীন মহারণ্য মাঝে। অভ্রভেদী সুদূরকে রেখেছে বেষ্টিয়া দুর্ভেদ্য দুর্গম তলে উদয় অস্তের চক্রপথে। আজি এই জন্মদিনে দূরত্বের অনুভব অন্তরে নিবিড় হয়ে এলো, যেমন সুদূর ওই নক্ষত্রের পথ নিহারিকা জ্যোতির বাষ্প মাঝে রহস্যে আবৃত। আমার দূরত্ব আমি দেখিলাম তেমনি দুর্গমে, অলক্ষ্য পথের যাত্রী অজানা তাহার পরিণাম। আজি এই জন্মদিনে দূরের পথিক সেই তাহার শূন্য পদক্ষেপ নির্জন সমুদ্র তীর। জনমে জনমে যুগে যুগে রবির খোঁজে দূরে দূরে ঘুরে বেরিয়েছে মানুষ, আর গেয়েছে দূরে কোথায়। পরিবেশনা স্বাগতা। দূরে কোথায়, দূরে 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 কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে। দূরে কোথায়, দূরে দূরে যে বাঁশিতে বাতাস কাঁদে, সেই বাঁশিটির সুরে সুরে যে বাঁশিতে বাতাস কাঁদে, সেই বাঁশিটির সুরে সুরে দূরে কোথায়,
দূরে দূরে যে পথ সকল দেশ পাড়ায় উদাস হয়ে যায় হারায়, যে পথ সকল দেশ পাড়ায় উদাস হয়ে যায় হারায়, সে পথ বেয়ে কাঙাল পরাণ যেতে চায় কোন অচিন পুরে, দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে, দূরে কোথায় দূরে দূরে। কবিকে দূরে দূরে খুঁজতে গিয়ে অনেকবার হারিয়েও গেছি আমি। সেই হারানোর ঘটনাটি শুনি স্বাগতার মুখে। হারিয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে, আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। রবির খোঁজে পথে বেরিয়ে পেয়েছি অনেক রবি প্রেমিকের খোঁজ। এক একজন রবিকে আবিষ্কার করেছেন এক এক রকম ভাবে। আমাদের ছোট ভাই রাহুল রবি ঠাকুরকে কিভাবে দেখেছে শুনে নি তারই কণ্ঠে। নমস্কার। রবি ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন, আমার স্বরচিত একটি কবিতা। রবি ঠাকুর। আমার ঠাকুর প্রাণের ঠাকুর, সেরা সেরা কবি। তোমার ঠাকুর প্রাণহীন, কেবল দেওয়াল জুড়ে ছবি। আমার ঠাকুর সুখ জাগানিয়া দুঃখ জাগানিয়া গান। তোমার ঠাকুর সিংহাসনে মিথ্যে অভিমান। আমার ঠাকুর মনের কথার পাহাড় প্রমাণ সঞ্চয়। তোমার ঠাকুর দিব্যি বসে রোজ খাবার অপচয়। আমার ঠাকুর পরশমণি ছড়িয়ে দেন প্রাণে। তোমার ঠাকুর স্পর্শ হলে কি তেমন করে টানে?
আমার ঠাকুর আশায় ভাষায় ভালোবাসায় সাথী, তোমার ঠাকুর পাষাণ হয়ে সকাল থেকে রাতি। আমার ঠাকুর জীবন খোঁজেন কাব্য কলা কথায়, তোমার ঠাকুর ভয় দেখিয়ে ভক্তি ঠোকান মাথায়। আমার ঠাকুর সহজ পাঠে খেয়াতরির ঘাটে ঘাটে, তোমার ঠাকুর পুরাণ কোরআন জড় জটিল মন্ত্র পাঠে। আমার ঠাকুর কৃত মাঝারে রক্ত মজ্জা শিরায়, তোমার ঠাকুর মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জায়। আমার ঠাকুর জীবন দেবতা মানব ধর্ম পূজারী, তোমার ঠাকুর ধর্ম নিয়ে কার্ফু করেছে জারি। আমার ঠাকুর হিয়ার মাঝে লুকিয়ে আছেন বেশ তো, তোমার ঠাকুর পাপ পুণ্যের হিসেব রাখতেই ব্যস্ত। আমার ঠাকুর রবি ঠাকুর ছবি ঠাকুর নয়, ঠাকুর আমার মানবতায় জীবন করেছে জয়। নমস্কার। রাহুলের কথার রেশ ধরেই বলি, আমার ঠাকুর হিয়ার মাঝে লুকিয়ে আছেন। সকল বাঙালির হৃদয় জুড়ে রবীন্দ্রনাথের বসবাস। তার একটুকু ছোঁয়ায় বাঙালির মনে প্রবাহিত হয় ফাগুনের বাতাস। আর সেই ছোঁয়া যখন লাগে সঙ্গীতার প্রাণে, তখন সে গেয়ে ওঠে একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মনোভাল গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মনোভাল গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই নেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙিন রসে জাল বুনি। তাই দিয়ে সুরে সুরে রঙিন রসে জাল বুনি। রুচি মনোভাল গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনে ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে।
দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়ার আগে একটুকু কথা শুনি। রবির খোঁজে পথে বেরিয়ে হঠাৎ দেখা সেই পুরনো প্রেমিকের সঙ্গে। কি ঘটল সেদিন শুনবেন? শোনাই তবে। বীর কলমে হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব শস্যে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্য। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললুম মৃদুর স্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতে সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা চললেম আমি তোমার সুর শোনাই। পরিবেশনায় পারমিতা। তোমার সুর শোনায় যে ঘুম ভাঙা, সে ঘুম আমার রমণীয় সুর
রবি ঠাকুরকে নিয়ে মৌহার মনেও বাসা বেঁধে আছে অনেক কথা। কি সে কথা শুনবো সবাই ওরই মুখে? আমি আজকে নিজের লেখা একটা কবিতা পড়ব। সাধারণত 25শে বৈশাখ বা 22শে শ্রাবণে আমরা সবাই কবির রচনা পাঠ করি, কবির নাচে গানে সবই কবির রচনা। কিন্তু আমার মনে হয় আমার শ্রদ্ধার্ঘ, অন্তরের শ্রদ্ধার্ঘ শুধুমাত্র অন্তরের কথাগুলো দিয়েই জানানো যায়। তাই কবিকে আমি আমার এই কবিতাতে শ্রদ্ধার্ঘ জানাচ্ছি। কবিতার নাম প্রাণের ঠাকুর। সে দিনটা ছিল 25শে বৈশাখ। গ্রীষ্মের তাপকে উপেক্ষা করে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি রবি কিরণে উদ্ভাসিত হয়ে উঠল। সে কিরণে জগৎ হয়ে উঠল কিরণময়। তার কিরণোচ্ছটায় আজও ডুবে সারা জগৎময়। সহজ পাঠ থেকে শুরু করেছিলাম, আজও পুরোপুরি শেষ করতে পারিনি তোমায়। মায়ের গলার গান দিয়ে তোমাকে চেনা, রিঙ্গা রিঙ্গা রোজেস জানতাম না, জানতাম আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে ঘিরি ঘিরি গাহিবি গান। তারপর কৈশোরে বীরপুরুষের হাত ধরে যৌবনে পদার্পণ। সে ছিল এক অনন্য অনুভব। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। হ্যাঁ, যৌবনে তো এই ভালোবাসাই সম্বল। কবির এই সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, এই সম্বল করেই তো যৌবন কাটালাম। তুমি যে অমৃতরস ভাণ্ডার নিয়ে এসেছিলে পৃথিবীতে, তাতেই ডুবে আছে বাঙালি। তবে যে সোনার বাংলার স্বপ্ন তুমি দেখেছিলে ঠাকুর, সে স্বপ্ন আজ আর নেই। সে সোনার বাংলা আজ নষ্ট নীড়। যে রাখি বন্ধনের উৎসবে বেঁধেছিলে জাতি ধর্ম নির্বিশেষে, সেই বাংলায় সন্দেহ, অবিশ্বাস, লালসা একজোট হয়ে রক্তহোলির দুন্দুভি বাজায়। তবু তুমি মিশে আছো আজও বাঙালির চেতনে অচেতনে। বড় প্রয়োজন ঠাকুর এ সময় তোমাকে একটি বার যদি ফিরে আসতে, দেখতে তোমার প্রেমে শতাব্দীরা মগ্ন। উজ্জ্বল প্রদীপ শিখায় বরণডালা সাজিয়ে বসে আছে শতাব্দী কন্যারা। হে মহাকবি, তুমি শোক তাপ জরা বন্ধনকে ভ্রুকুটি করে আপন করেছ প্রেমকে। 22শে শ্রাবণ, সে তো তোমার পার্থিব শরীরটুকু বিসর্জনের দিন মাত্র। তুমি রয়ে গেছ বাঙালির মননের নোয়ার নৌকোতে। কোনো প্রলয় শেষ করে দিতে পারবে না রবীন্দ্রনাথ নামটাকে। কোনো বিজ্ঞানী খুঁজে পাবে না রবীন্দ্রনাথ নামের ফসিল। তবুও যদি একটি বার ফিরে আসতে কবি, দেখতে আজও কিছুটা প্রেম বেঁচে আছে। যে প্রেম তুমি সিঞ্চন করে গিয়েছিলে বিশ্বের বুকে,
সে আজও বেঁচে আছে। শুধু তুমি একটি বার ফিরে এসো কবি, একটি বার। নমস্কার। কবি বলেছেন, সকলেই আমার গান করুক, আমার গান সকলের জন্য। না গাইলে আমার মন খারাপ করে। সকল ঋতুই তার গানে সজ্জিত। তাই বাইরে যখন রিমঝিম বৃষ্টি, তখন ঈশানীর প্রাণে বেজে ওঠে বিশ্বকবিকে তার মতো করে দেখেছেন আরও এক কবি, কবি পূর্ণেন্দু পত্রী। কবি পূর্ণেন্দু পত্রী কিভাবে ব্যক্ত করেছেন শুনব রাহুলের কণ্ঠে। নমস্কার, আমি রাহুল কর বলছি বাঁকুড়া জেলা থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার কবিতা কবি পূর্ণেন্দু পত্রীর লেখা রবি ঠাকুর। ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে আনে বিদ্যুৎ, তীব্রতার হাসির ছটা, পিছনে পিছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুভি। দেখে আকাশে চলে আগুন, রোদের চাপা কলিতে লাগে রক্ত জবার রং। হাওয়ায় নড়ে চড়ে উঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে উঠে সিঁদুরের ঢেউ। শিউরে উঠে বন, সারা ভুবন জুড়ে জাগে চঞ্চলতা। এই বৈশাখের মধ্যেই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতে রক্ষানে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, খরক্ষিপ্ত বৈশাখেই তার জন্ম। খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদের নতুন জন্ম বৈশাখে। 25শে বৈশাখ। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকে বুকের মধ্যে সাড়া উঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। আমাদের দুর্গোৎসবের দিনগুলো বৈদ্যুতিক আলোয় অন্ধ, মাইক যন্ত্রের চিৎকারে যন্ত্রণা কাতর, চাঁদা আদায়ের বাঁধায় বিপর্যস্ত। শেষ পর্যন্ত ব্যান্ড বাজানো বিসর্জনের দিন রাতে হাত পামার লড়াইয়ের আশঙ্কায় উৎকণ্ঠিত। আমাদের দোলের দিন ছেঁড়া পাঞ্জাবি আর তালিমারা ধুতির আড়ালে জড়সড়। আমাদের সাধক মহাপুরুষ
কিংবা দেশপ্রেমিক নেতাদের জন্মদিনে উৎসব হয় না, হয় মিটিং, মিছিল বেরোয়, মানুষের নয় মোটর লরির। শহরের রাস্তাঘাট কেঁপে ওঠে মানুষের কলরবে নয় জগজম্পের লম্ফঝম্পে। রবি ঠাকুরের জন্মদিনে বক্তা এসে বক্তৃতা দেয় না, মানুষ এসে কথা কই শোনায়। মুঠি পাকানো যে হাত নেই জন্মদিনে, শুধু মুঠো মুঠো আনন্দ ছড়ানোর উদ্যম। তাতে ফুলের গন্ধ আছে, আছে ধূপের ধোঁয়া, আর আছে শ্রদ্ধা বিনিময়ের পবিত্রতা। রবি ঠাকুরের জন্মদিনে উৎসব হয়। কেউ বুকে হাত পেঁধে বীর পুরুষ, কেউ মাকে লুকিয়ে চাপার ডালে ফুটে ওঠা শিশু ভোলানাথ, কেউ সোনাত্তরের যাত্রী, উজ্জ্বল শ্যামবর্ণ, গলায় পুঁতির হার। পুতুল খেলা ছেড়ে সবে রঙিন শাড়ি ধরেছে, স্কুল ছেড়ে রান্নাঘরের খুন্তি। সেই সব খরপোশা নির্সীম মেয়েরা শুধু একটা দিনের জন্য বাল্মীকির হঠাৎ গা ছন্দের মতো সবাইকে চমক লাগিয়ে পড়ে শোনায় নিচ্ছরের স্বপ্নভঙ্গ। রাজা দুলাল ঘরের সম্মুখে চলে যাওয়ার ব্যথায় কারো কারো কণ্ঠস্বর কেঁপে ওঠে গাছের পাতার মতো শিরশিরিয়ে। বেপাড়ায় গার্লস স্কুলের মাস্টার ঐক্যতানে গিয়ে শোনায় রবীন্দ্রসঙ্গীত। কোথাও বা নাটকের মঞ্চে পাগলা মেহের আলীর চিৎকার, তফাৎ চাও সব ঝুট হ্যাঁ। উৎসব শেষ হয়ে যাবার পরও তার রেশ থেকে যায়। বাড়ির বৌছিদের কাছ থেকে বায়না আসে তাদের সেলাইয়ের কাপড়ে কবিতা লিখে দিতে হবে। কি লিখব, কোন কবিতার লাইন? কাপড়ের উপর লিখে দেওয়া হয় কবিতা। চারপাশে লালে নীলে সবুজে রঙিন ফুলের আলপনা। মাঝখানে রোজ দুপুরের না ঘুমানো ক্লান্ত অবসরে বোনা হয়ে চলছে সেই 4টে লাইন। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শুধু কি সূচি কাজ? না, জন্মদিনের পরও এমনি নানা রঙের সুতোই বোনা হয়ে চলছে রবি ঠাকুরের লেখা। জন্মদিনের পরও জন্মদিন, তারপরও জন্মদিন। জন্মদিন আর ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের চলাফেরা, আমাদের মেলামেশা, আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, আমাদের কথা বলার ভাষা রবি ঠাকুরের, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, প্রেমের চিঠিতে রবি ঠাকুর, জনগণ মন এর অধিনায়ক রবি ঠাকুর। আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাবার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেবার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনেই তার জন্ম, কোনোদিনেই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর বেদি ও প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর, রবি ঠাকুর। নমস্কার। সকলে মনের কথা নিজের মতো করে প্রকাশ করতে পারে না। তারা নিজের মনের কথা প্রকাশের জন্য অবলম্বন করেন রবি ঠাকুরকে। রবি জানেন সে কথা, তাই শেষের কবিতার নায়ক অমিত যখন লাবণ্যকে প্রথম দেখেন তখনকার অনুভূতি শুনে নেব সঞ্চিতার মুখে। নমস্কার, আমি সঞ্চিতা। সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ কবিগুরুর জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে আমি তারই রচনা শেষের কবিতা থেকে একটু অংশ পড়ে শোনাচ্ছি। শেষের কবিতার নায়ক অমিত যখন লাবণ্যকে প্রথম দেখেছিল ঠিক সেই মুহূর্তের কথাই আমি পড়ে শোনাচ্ছি। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পিছনে। তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি, চারিদিকে সমস্ত হতে স্বতন্ত্র। মন্দর পর্বতের নাড়া খাওয়া ফেনে ওঠা সমুদ্র থেকে
এই মাত্র উঠে এলেন লক্ষ্মী সমস্ত আন্দোলনের উপরে। মহাসাগরের বুক তখনও ফুলে ফুলে কেঁপে উঠছে। দুর্লভ অবসরে অমিত তাকে দেখলে। ড্রয়িং রুমে এই মেয়ে অন্য 5 জনের মাঝখানে পরিপূর্ণ আত্মস্বরূপে দেখা দিত না। পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না। মেয়েটির পরনে সরু পাড় দেওয়া সাদা আলোয়ানের শাড়ি, সেই আলোয়ানেরই জ্যাকেট, পায়ে সাদা চামড়ার দিশি ছাদের জুতো, তনু দীর্ঘ দেহটি বর্ণ চিকন শ্যাম, টানা চোখ ঘন পক্ষ ছায়ায় নিবিড় স্নিগ্ধ, প্রশস্ত ললাট অবারিত করে পিছু হটিয়ে চুল আট করে বাঁধা, চিবুক ঘিরে সুকুমার মুখের ডৌলটি একটি অনতিপক্ষ ফলের মতো রমণ। জ্যাকেটের হাত কবজি পর্যন্ত, দুহাতে দুটি সরু প্লেন বালা, ব্রোচের বন্ধনহীন কাঁধের কাপড় মাথায় উঠেছে, কোটকে কাজ করার উপর কাঁটা দিয়ে খোপার সঙ্গে বাঁধা। অমিত গাড়িতে টুপিটা খুলে রেখে তার সামনে চুপ করে এসে দাঁড়াল, যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায়। তাই দেখে মেয়েটির বুঝি দয়া হলো এবং কৌতুকও বোধ করলে। অমিত মৃদুস্বরে বললে, অপরাধ করেছি। মেয়েটি হেসে বললে, অপরাধ নয়, ভুল। সেই ভুলে শুরু আমার থেকে। উৎস জলে যে উচ্ছলতা ফুলে ওঠে মেয়েটির কণ্ঠস্বর তারই মতো মিটল, অল্প বয়সের বালকের গলার মতো মসৃণ এবং প্রশস্ত। সেদিন ঘরে ফিরে এসে অমিত অনেকক্ষণ ভেবেছিল, এর গলার সুরে যে একটি স্বাদ আছে, স্পর্শ আছে, তাকে বর্ণনা করা যায় কি করে। নোট বইখানা খুলে লিখলে এ যেন অম্বুরে তামাকের হালকা ধোঁয়া, জলের ভিতর পাক খেয়ে আসছে, নিকোটিনের ঝাঁঝ নেই, আছে গোলাপ জলের স্নিগ্ধ গন্ধ। মেয়েটি নিজের ত্রুটি ব্যাখ্যা করে বললে, একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিল। এই রাস্তায় খানিকটা উঠতেই সোফার বলেছিল, এই রাস্তা হতে পারে না। তখন শেষ পর্যন্ত না গিয়ে ফেরবার উপায় ছিল না, তাই উপরে চলেছিলাম। এমন সময় উপরওয়ালার ধাক্কা খেতে হলো। অমিত বললে, উপরওয়ালার উপরেও উপরওয়ালা আছে, একটা অতি কুশ্রী কুটিল গ্রহ, এ তারই কুকীর্তি। অপরপক্ষে ড্রাইভার জানালে, লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে দেরি হবে। অমিত বললে, আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেইখানেই পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই, মাপ করলেন তার প্রমাণ। মেয়েটি ঈষৎ দ্বিধায় নীরব হইল। অমিত বললে, আমার তরফে আরো একটু কথা আছে। গাড়ি হাঁকাই বিশেষ একটা মহৎ কর্ম নয়। এই গাড়ি চালিয়ে পস্টারিটি পর্যন্ত পৌঁছাবার পথ নেই। তবু আরম্ভে এই একটি মাত্র পরিচয়ই পেয়েছেন, অথচ এমনি কপাল সেটুকুর মধ্যেও বলো। উপসংহারে এইটুকু দেখাতে দিন যে জগতে অন্তত আপনার সোফারের চেয়ে আমি অযোগ্য নই। অপরিচিতের সঙ্গে প্রথম পরিচয়ে অজানা বিপদের আশঙ্কায় মেয়েরা সংকোচ সরাতে চায় না, কিন্তু বিপদের এক ধাক্কায় উপক্রমণিকার অনেকখানি বিস্তৃত বেড়া একদমে গেল ভেঙে। কোন দৈব নির্জন পাহাড়ের পথে হঠাৎ মাঝখানে দাঁড় করিয়ে দুজনের মনে দেখা দেখির গাঁঠ বেঁধে দিল। সবুর করলে না। আকস্মিকের বিদ্যুৎ আলোতে এমন করে যা চোখে পড়ল, প্রায় মাঝে মাঝে এই যে রাত্রে জেগে উঠে অন্ধকারের কোটে দেখা যাবে। চৈতন্যের মাঝখানটাতে তার গভীর ছাপ পড়ে গেল। নীল আকাশের উপরে সৃষ্টির কোন এক প্রচন্ড ধাক্কায় যেমন সূর্য নক্ষত্রের আগুন জ্বলা ছাপ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসল। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছলো যথাস্থানে। মেয়েটি গাড়ি থেকে নেমে বলল, কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন,
আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। অমিতের ইচ্ছে হলো, বলে আমার সময়ের অভাবে নেই, এক্ষুনি আসতে পারি, সংকোচে বলতে পারলে না। বাড়ি ফিরে এসে ও নোট বই নিয়ে লিখতে লাগলো। পথ, আজ হঠাৎ একই পাগলামি করলে, দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। অ্যাস্ট্রোনমার ভুল বলেছে, অজানা আকাশ থেকে চাঁদ এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে। লাগলো তাদের মোটরে মোটরে ধাক্কা। সেই মরণের তাড়নার পর থেকে যুগে যুগে দুজনে একসঙ্গেই চলেছে। এর আলো ওর মুখে পড়ে, আর এর আলো ওর মুখে। চলার বাঁধন আর ছেড়ে না। মনের ভিতরটা বলছে, আমাদের শুরু হলো যুগল চলন। আমরা চলার সূত্রে গাঁথব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা। বাধা মাইনে বাধা খোরাকিতে ভাগ্যের দ্বারে পড়ে থাকবার জোর রইল না। আমাদের দেনা পাওনা সবই হবে হঠাৎ। বাইরে বৃষ্টি পড়ছে। বারান্দায় ঘন ঘন পায়চারি করতে করতে অমিত মনে মনে বলে উঠল, কোথায় আছো নিবারণ চক্রবর্তী? এইবার ভর করো আমার পরে, বাণী দাও, বাণী দাও। বেরোলো লম্বা সরু খাতাটা। নিবারণ চক্রবর্তী বলে গেল, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতে হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে, দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘেরে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের পূজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয় উচিত কিরণে দীপ্ত। এইখানে একবার পিছন ফেরা চাই। পাশ্চাত্যের কথাটা সেরে নিতে পারলে গল্পটার সামনে এগোবার বাধা হবে না। আজ এই পর্যন্তই। পরের গল্প আবার পরে। চলতে চলতে রবি প্রেমিকের ভিড়ে দেখলেম এক হলুদ পাখিকে। সে দিলে নিজের পরিচয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোড়ে ডাকে, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কি জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে। তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ মনে আনে। কনক চাপার দল পরে ঝরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতের
ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। কোনো এক সময় কবিতার কলমে লিখেছিলেন, দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরই দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। হ্যাঁ, এত সাফল্যের মধ্যেও কবি কিন্তু ব্যর্থতার সাংসারিক জীবনে। ভগবান হয়তো সবাইকে সব সার্থকতা দেন না, তাই হয়তো সাফল্যের মাঝেও সাংসারিক জীবনে তিনি ব্যর্থ প্রেমিক ছিলেন, আর তার এই ব্যর্থতা ফুটে উঠেছিল তারই স্ত্রীর কলমে। আমার রবীন্দ্রনাথ। ধরনীর অন্য কোনো কবিতার স্ত্রীকে কি ছুটি বলে ভাবতে পেরেছেন? তুমি এ ব্যাপারে অনন্য। তোমার কাছে এতদিন পরে একটা ছোট্ট প্রশ্ন আছে কবি, সত্যি করে বলো তো, তুমি কিসের থেকে কোথায় কার মধ্যে চেয়েছিলে তোমার ছুটি? আমি জানি ছুটি চেয়েছিলে তোমার আমার সম্পর্কের সব স্বাভাবিক অনুপঙ্খ থেকে। যেদিন তোমার প্রথম চিঠিটা এলো আমার হাতে, তুমি তখন বছর 23-এর যুবক, আমি বছর 12-র বালিকা। কি জানি কি লিখেছো তুমি, অনেক আদর আর ভালোবাসা পাঠিয়েছো নিশ্চয়, কিন্তু তোমার লেখাকে বুঝতে পারবো আমি। ভয়ে লজ্জায় কুণ্ঠায় কাঁপছে আমার আঙুল, ছিঁড়ে ফেললাম খাম। কি সুন্দর হাতের লেখা তোমার, তুমি লিখেছো ভাই ছুটি। বিশ্বাস করো রবি ঠাকুর, আমার শিরদাঁড়ার মধ্যে শিরশিরিয়ে উঠেছিল বয়সের সাপ। এ কথা তোমাকে কোনোদিনও বলতে পারিনি, আজ এত বছর পরে না বলে থাকতে পারছি না। ভাই, ওই একটি শব্দ কি অন্তহীন ভাবে আন্তরিক, কাছে টেনে নেওয়ার কি অপ্রতিরোধ্য অস্ত্র। অথচ ওই একটি শব্দের আশ্চর্য অভিঘাতে কি অনায়াসে তুমি নিভিয়ে দিলে আমার তাপ, উষ্ণতা, আগুন, আমার গনগনে ইচ্ছের সব শিখা। আমার গহন মনে সব জাগরণ। এই করুণ নিষ্ঠুরতা শুধু তোমার পক্ষেই সম্ভব, তুমি যে শব্দের ঈশ্বর। আমার নাম ছিল ভবতারিণী। আমার বাবা বেনি রায় ছিলেন তোমাদের জোড়াসাঁকোর কাছারির কর্মচারী। আমার পড়াশোনা পাঠশালা ছাড়িয়ে বেশি দূর যেতে পারিনি। এমনি তোমার মনে ধরবে কি করে বলো? আমার নতুন নাম রাখা হলো মৃণালিনী। নামটা তো একটা পোশাক, বাইরের আড়াল। ভেতরের মানুষটাকে তুমি জানতে বুঝতে চাওনি কোনো দিন। তেমন কি বা ছিল আমার যে তোমাকে কাছে টেনে রাখবো? একবার শখ করে তোমাকে সোনার বোতাম গড়িয়ে দিয়েছিলাম। তুমি বলে উঠলে, ছি ছি, পুরুষ মানুষ আবার সোনা পরে, লজ্জার কথা। এই তোমাদের রুচি। আমার নিঃশ্বাস থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। তোমার আমার রুচি সত্যিই ছিল অন্যরকম। আমার রুচি চাইতো তুমি দিনান্তে একবার অন্তত আমার নাম ধরে ডাকো। তোমার রুচি বলতো আমি এবারই ছোট বউ বা রথির মা ছাড়া আর কিছু না। তোমার রুচির আরো একটা উদাহরণ তোমাকে দিতে পারি। হে আমার রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বড় মেয়ে বেলার সবে বিয়ে হয়েছে। ওর জন্য সারা দিন মন কেমন করে আমার। সব কাজের অকাজের ফাঁকে মনে পড়ে বেলার মুখ। ছোট মেয়ে রানী তখন আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র
আলো। ওকে নিয়েই আমার সমস্ত দিন কাটে। তুমি হঠাৎ একদিন বললে 3 দিন পরে রানীর বিয়ে ঠিক করে এলাম। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি তোমার কথা। রানীকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে চলে গেলে তুমি। ওর বয়স তখন মাত্র 11। এদিকে তোমার মৃত বৌঠান কাদম্বরী দেবীর টান, অন্যদিকে মেজ বৌঠান জ্ঞানদানন্দিনীর প্রভাব। তোমার জীবনে এই 2 প্রাবল্যের মাঝে ক্রমশ ধ্বংস লিপ্ত হয়ে গেছিলাম আমি। তোমার ছোট বউ, তোমার ছুটি। তুমি তো ক্রমশ ছুটেই চেয়েছিলে। সেই ছুটি দিতে গিয়ে আমি খুব দেরি করে ফেলেছিলাম ঠাকুর। আমার শরীর ক্রমশ মিশে যাচ্ছে বিছানায়। যন্ত্রণায় কাতর আমি, আবছা হচ্ছে দৃষ্টি। আর তখনও তোমারই ওষুধে চলছে আমার চিকিৎসা, তোমারই দেওয়া হোমিওপ্যাথিক ওষুধ। তুমিই আমার ডাক্তার। তোমার সেই প্রেম আমি গ্রহণ করেছিলাম, কৃতজ্ঞতা বোধ করেছিলাম আমার শেষ সৌভাগ্যের কাছে। তারপর একদিন রথিকে নিয়ে এলে আমার বিছানার পাশে। সেও তো তোমারই প্রেম কবি। রথির দিকে শুধু তাকিয়ে রইলাম। তখন যে আমার জিভ আর নড়ছে না, শুধু গোগানি ছাড়া সব শব্দ ত্যাগ করে গেছে আমায়। আরো একটু কথা আছে এখন তোমার উদ্দেশ্যে। আমার শরীর তখন যেটুকু অবশিষ্ট ছিল জ্বলছে চিতায়, শ্মশানে। কোথাও কি ছিলে তুমি? রথিকেও আসতে দাওনি, তার কোমল হৃদয় ব্যথা পাবে বলে। হয়তো এই লাইনগুলোই তখন আমার উদ্দেশ্যে লিখছিলে তুমি, যখন উঠছিল আমার দেহ তোমার কাছ থেকে অনেক দূরে। বেদনার দ্বীপ হতে কখনো নীরবে অগ্নিশিখা নিবে গিয়ে থাকে যদি, ক্ষমা করো তবে। আমার রবি ঠাকুর, আমার কাছে ক্ষমা চেয়ে লজ্জা দিও না আমায়। একটি মাত্র চিঠিতে একটি মাত্র চুম্বন পাঠিয়েছিলে তুমি আমায়। তারপর চুম্বনটিকে উড়িয়ে দিয়েছিলে তোমার মুখর কলমের অনিশ্চিত আচরে। এরপরেও ক্ষমা চাও আমার রবীন্দ্রনাথ। বেদনার দ্বীপ হতে কখনো নীরবে অগ্নিশিখা নিবে গিয়ে থাকে যদি, ক্ষমা করো তবে। আমার রবি ঠাকুর, আমার কাছে ক্ষমা চেয়ে লজ্জা দিও না আমায়। একটি মাত্র চিঠিতে একটি মাত্র চুম্বন পাঠিয়েছিলে তুমি আমায়। তারপর চুম্বনটি উড়িয়ে দিয়েছিলে তোমার মুখর কলমের অনিশ্চিত আকরে। এরপরেও ক্ষমা চাও আমার রবীন্দ্রনাথ। প্রেমিকদের ভিড়ে খোঁজ মিলল প্রণম্য শ্রী প্রমথনাথ বিশি মহাশয়ের। তিনি গুরুদেবের কাছের মানুষদের মধ্যে একজন। তার চোখ দিয়ে আমরা দেখব রবি ঠাকুরকে এরিনার উপস্থাপনায়। রবীন্দ্রনাথকে 30 বছরের বেশি আমি দেখিয়াছি, নানা ভাবে, নানা স্থানে, নানা উপলক্ষে। কিন্তু কখনো মনে হইল না যে লোকটি পুরাতন হইয়া গিয়াছেন। লোকে তাহার প্রতিভার বহুমুখিতা বিষয়ে আলোচনা করিয়া থাকে, কিন্তু তাহার ব্যক্তিত্বের বহুমুখিতাও কম নয়। তাহার মুখের প্রসন্ন স্নেহস্মিত ভাব যেমন কখনো ভুলিবার নয়, তেমনি তাহার বিরক্তির জগদ্দল পাষাণের চাপও কখনো ভুলিতে পারিব না। ভ্রুযোগ আকৃষ্ট হইয়া প্রায় সংযুক্ত হইত, মাঝখানে 2টি ঊর্ধ্বগামী রেখাপাত করিত। মুখ ঈষৎ রক্তাভ হইয়া উঠিত, হাত দুখানি কোলের উপরা পড়িয়া থাকিত, আর চোখের দৃষ্টি মাঠের অপর প্রান্তে দিগন্তের দিকে বিন্যস্ত হইয়া সবশুদ্ধ কেমন একটা নৈর্বত্তিক ভাব ধারণ করিত।
কোনো রূঢ় বাক্য প্রয়োগ করিতেন না, করিলে বোধ করি এমন ভয়াবহ হইত না। বাক্যের অভাবেই তাহার বিরক্তি প্রকাশ পাইত, একটা দুটা অর্থোক্ত বাক্যাংশ মাত্র। নিতান্ত কিছু বলিতে হইলে শূন্যের দিকে চাহিয়া বলিয়া যাইতেন, মানুষের মুখের দিকে তাকাইতেন না। স্মরণ করিলে এখনো হৃদকম্প উপস্থিত হয়। একবারকার ঘটনা আমার মনে আছে। আমার রচিত কোনো একটি যাত্রার পালা শান্তিনিকেতনে অভিনয়কালে তিনি দর্শকদের মধ্যে ছিলেন। রচনাটি কোনো কারণে তাহার পক্ষে বিরক্তিকর হয়। পরদিন সকালে আমার ডাক পড়িল। উপরে তাহার বিরক্তির যেসব লক্ষণ এইমাত্র বর্ণনা করিলাম, সেগুলি তাহার সবগুলি বর্তমান। সর্বনাশ! নীরবে গিয়া দাঁড়াইলাম। তিনি নৈর্ব্যক্তিকভাবে মাঠের অপর প্রান্তে বিচরণশীল গরুগুলির দিকে দৃষ্টি রাখিয়া বলিয়া চলিলেন, যার লিখবার শক্তি নেই সে যখন ক্ষমতার অপব্যবহার করে তখন দুঃখ হয় না, কিন্তু যার ক্ষমতা আছে তার শক্তির অপব্যবহার দেখলে দুঃখ না হয়ে যায় না। মুখ তুলিয়া যখন আমার দিকে চাহিলেন তখন আমার মুখে হাসি। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হলো, হাসছিস যে? সে সময় আমার দুঃসাহসের অন্ত ছিল না। আমি বলিলাম, আজ্ঞে, এটুকু অন্তত জানলাম যে আমার লিখবার শক্তি আছে। দেখিতে দেখিতে তাহার মুখ প্রসন্ন হাস্যে ভরিয়া উঠিল। বুঝিলাম নিতান্ত কর্তব্য বুদ্ধি প্রণোদিত হইয়াই তাহাকে আমাকে তিরস্কারে উদ্যত হইয়াছিলেন, স্বেচ্ছায় নয়। আর একবারের কথা মনে আছে। সেবারেও আমি আসামি, কিন্তু ভুল আসামি। অনেকক্ষণ ধরিয়া তাহার নৈর্ব্যক্তিক তিরস্কার শুনিলাম। শেষ হইলে বলিলাম, আপনার সব কথাই ঠিক, কেবল আমি অপরাধী নই। আমার কথা শুনিয়া তিনি যেন বাঁচিয়া গেলেন। বলিলেন, ভালো হলো, আমার বলাও হলো, আবার লোকটাকে কষ্ট দেওয়াও হলো না। এবার তুই তাকে গিয়ে বল। তারপর একটু থামিয়া বলিলেন, আসল কথা কি জানিস, মাঝে মাঝে আমি খুব বিরক্ত হই, কিন্তু অপরাধী যখন সশরীরে সম্মুখে এসে দাঁড়ায় তখন তিরস্কার করতে কষ্ট হয়। নিতান্তই যখন না বললে নয়, তখন এদিক ওদিক তাকিয়ে কোনো রকমে বলে ফেলি। আর খুব রাগ হলে কথাই বলি না, পাছে অপরাধের চেয়ে বেশি ওজনের কিছু বলে ফেলি।